আজ আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অনেক আনন্দ ও নিজেকে একটু ধন্য ধন্য লাগতেছে যে অন্তত 1000 মানুষকে হেল্প করতে পেরেছি। দেখতে দেখতে পরিবারটি বড় হচ্ছে, সো মনে করলাম সাধারণ জিনিসগুলা ক্লিয়ার করা উচিত। ইংলিশ স্পোকেনে যাওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিও স্ট্রাকচার বা আমরা যেভাবে ভিডিওটি সাজিয়ে থাকি সংক্ষেপে এর বিষয়বস্তুগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওতে প্রথমেই আমরা ওয়ার্ডটিতে ফোকাস করি। যেটিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বিশেষ করে ইংরেজি লার্নিং অ্যান্ড স্পিকিং এর জন্য উচ্চারণের গুরুত্ব অপরিসীম। এই চ্যানেলটি খোলার পারপাজও মূলত হচ্ছে এই উচ্চারণ। আমাদের সবথেকে বেশি সমস্যা ফেস করতে হয় ইংরেজি উচ্চারণে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের পাশে এর উচ্চারণ পেয়ে থাকি, যেমন ওয়ার্ড বুক, ডিকশনারি, স্পোকেন ইংলিশের বইসমূহ ইত্যাদিতে। কিন্তু লিখিত আকারের উচ্চারণ সবসময় আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, যার ফলশ্রুতিতে আমাদের ইংলিশগুলা নড়বড়েই থেকে যায়। ইভেন আমি নিজেও অনেক সময় এই সমস্যা ফেস করে থাকি যে এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ কি হবে। আর এই সমস্যারই মূলত সমাধানের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, যেখানে উচ্চারণটা যাতে আমরা সঠিকভাবে শিখতে পারি বা জানতে পারি। কারণ ভয়েস আকারে এর আগে কোথাও ইংরেজির উচ্চারণ, বিশেষ করে বাংলাদেশি বা পশ্চিম বাংলার স্টুডেন্ট ভাই বোনদের জন্য ভয়েস আকারে নাই বললেই চলে। যাও আছে গুগল ভয়েস, তো সেগুলোর ভয়েস কোয়ালিটি যে কি পর্যায়ের তা আমাদের সবারই অন্তত জানা। আর এই সমস্যার সমাধানের জন্যেই আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভয়েস থেকে, বিভিন্ন রাইটার, বিভিন্ন স্কলার পার্সনদের থেকে সঠিক উচ্চারণটি কালেক্ট করে এখানে সংযোজন করার চেষ্টা করেছি, যাতে করে আমাদের স্টুডেন্ট ভাই বোনদের সাময়িক এই সমস্যার কিছুটা সমাধান করা যায়। উচ্চারণের সুবিধার্থে আমরা জটিল বাক্যগুলো ভেঙে ভেঙে সেটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে কঠিন বাক্যটিও সহজভাবে এবং সঠিকভাবে উচ্চারণ সম্ভব হয়। যার অ্যাকচুয়াল বইয়ের বা সঠিক উচ্চারণের ফর্মটি আমরা সামারিতে দিয়ে থাকি, কিন্তু এই উচ্চারণের ভাগে এসে আমরা সেটাকে আরো সহজ করার জন্য ভেঙে ভেঙে লিখে থাকি। এবার আসি আসল কথায়। উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রচলিতভাবে যেসব উচ্চারণ করে আসি, তবে ইংরেজি শাস্ত্রে সেগুলা তেমনভাবে উচ্চারিত হয় না। যেমন সহজ করে বলতে গেলে বলা যায়, এতে আমি শুদ্ধ এবং প্রচলিত দুটি উচ্চারণই বলে দিয়েছি এবং ভবিষ্যৎ ওয়ার্ডগুলোতেও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে, এইসব লোক কি এতদিন তাহলে ভুলভাবে ইংরেজি উচ্চারণ করে আসছে, বা আমার জানা এসব ওয়ার্ডগুলো আমি কি আবার পুনরায় নতুন করে শিখব? আমি বলবো, আমি এখানে কারো ভুল শুধরাতে বা ভুল ধরতে আসিনি, এবং একটি ওয়ার্ডের বিপরীতে আপনাকে নতুন কিছু শেখাতেও আসেনি। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আর ভাষার মুখ্য কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করে সামনের ব্যক্তিকে বোঝানো যে আপনি কি বলতে চাচ্ছেন। এটাই মূলত ভাষার মূল পারপাস। তাতে যদি ভুল ইংরেজি উচ্চারণ করে আপনি অপরপক্ষকে বোঝাতে সমর্থ হন যে আপনি বোঝাতে চাচ্ছেন কি, তাহলেই এনাফ। পারপাস সার্ভ হলেই এখানে প্রচলিত উচ্চারণই এনাফ। আমি এখানে দুইটা উচ্চারণই দেওয়ার মূল কারণ হচ্ছে, প্রচলিত ইংরেজিতে আপনি কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি চান, বা যারা আইএলটিএস, জিম্যাট ইত্যাদি করতে যাচ্ছে, দেশের বাইরে যাইতে যাচ্ছে বা চাকরির জন্য পড়তে যাচ্ছে, তাদের সঠিক উচ্চারণটি জানারও প্রয়োজন থাকে। দ্যাটস ওয়াই আপনি যদি আপনার ভাষার মাধ্যমে অপরপক্ষকে বোঝাতে সমর্থ হন যে আপনি কি বোঝাতে যাচ্ছেন, তাহলেই আপনার ইংরেজি
বা আপনার ভাষার মূল বিষয়টা ওইখানে সার্থক। এ বিষয়ে আরো বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব ভিডিওর শেষে। এটাকে আমরা পার্টস অফ স্পিচও বলতে পারি। ওই নির্দিষ্ট ওয়ার্ডটি বাক্যে যখন ব্যবহার করি তখন সেটা কিভাবে বা কি হিসেবে বাক্যে ব্যবহৃত হয় এ পার্টে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি। তবে আমরা এটি গ্রামার সাইড বলে খুব বেশি আলোচনাতে যায় না। এই গ্রামার বিষয়েও আরো কিছু কথা আছে যেগুলো আমরা ভিডিওর শেষে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে একই শব্দ দুই বা ততোধিক ফর্ম হিসেবেও ব্যবহার হয়। অনেক সময় তার অর্থও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাই আমি রিকোয়েস্ট করব এই ফর্মের সেকশনটি এবং কোন ফর্মে কোন অর্থে ব্যবহৃত হয় এগুলো একটু গুরুত্ব সহকারে আপনারা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত পার্ট যার জন্য এত আয়োজন, শব্দের অর্থ। এখানে আমরা যত বেশি এবং যত সহজ অর্থ আছে তার সবই যুক্ত করার চেষ্টা করি, যাতে করে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কখনো ইংরেজি বলতে গেলে ওয়ার্ডের স্বল্পতায় আটকে যেতে না হয়। এছাড়াও কোনো কঠিন অর্থ যদি থেকে থাকে সেটাকেও আমরা সহজভাবে সহজ করে দেওয়ার চেষ্টা করি। এ অথবা এন এর ভিডিওতে আমি বলেছি সিনোনিমস আর অ্যান্টোনিমস শব্দ দুটি কি এবং সিনোনিম কোনটা বা অ্যান্টোনিম কোনটা তা কিভাবে মনে রাখা যায়। সিনোনিমসের পার্টে আমরা মিনিং এর মতো একাধিক ও সহজ ওয়ার্ড কালেক্ট করার চেষ্টা করি, যাতে করে ইংরেজি বলার সময় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা ওয়ার্ডের অভাবে আটকে না যায়। এটাকে আমরা ডেফিনেশন বা ওই ওয়ার্ডের সংজ্ঞা বললেও ভুল হবে না। মূলত বড় বড় বাক্যযুক্ত অর্থের এক কথায় সিনোনিমস হয় না, তখন আমরা এটার দ্বারা ওই অর্থকে ইংরেজিতে বোঝানোর ট্রাই করি। এরপরে আমরা চেষ্টা করি এক বা একাধিক অ্যান্টোনিম সংযোজন করার জন্য, যার মাধ্যমে আমরা ওই ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড বলতে গেলে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি সে সম্পর্কেও জানতে পারি। এখানে একটি কথা না বললেই নয়, আমরা একটি ওয়ার্ড দ্বারা যার একাধিক মিনিং আছে, একাধিক ফর্ম আছে, একাধিক সিনোনিমস আছে এবং অ্যান্টোনিমসও আছে। সো আমরা একটি ওয়ার্ডের মাধ্যমে মূলত অনেকগুলো ওয়ার্ড জানতে পারি বা অনেকগুলো ওয়ার্ড শিখতে পারি, যেটা কিন্তু ফিউচারেও আমাদের অন্য ওয়ার্ড শেখার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন এখানে এই ওয়ার্ডটি শিখলে আমরা এর অর্থ জানতে পারলাম এটি, বা সেম অর্থের আরেকটি ওয়ার্ড জানতে পারলাম যেটি কিনা এই শব্দের অর্থও একই। এরপরে অ্যান্টোনিমসের মাধ্যমে আমরা এর বিপরীত শব্দ শিখতে পারলাম। তাহলে একটি ভিডিও দ্বারা আমরা মূলত একটি ওয়ার্ডে শিখি এমন কিন্তু না। এখানে সিনোনিমসে আমরা অনেকগুলা সমার্থক শব্দ শিখি, যার অনেকগুলো অর্থ শিখি, এবং অ্যান্টোনিমে বিপরীত অনেক ওয়ার্ড শিখি, যেগুলোও আমাদের কোনো না কোনো সময় শেখার প্রয়োজন পড়বে। আমরা এই পার্টে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি। এটাতে আমরা ওই ওয়ার্ডটি বাক্যে ব্যবহারের মাধ্যমে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি, ওই পুরো বাক্যের বাংলা অর্থ সহকারে। এছাড়াও আরো সহজে বুঝতে আমরা ওয়ার্ড রিলেটেড ছবিও ব্যবহার করে থাকি। এরপরে আশা করি
স্টুডেন্ট ভাই বোনদের আর কোনো কনফিউশন থাকার কথা থাকে না। এখানে একটা কথা অ্যাড করে রাখা ভালো যে উদাহরণে আমরা গ্রামারকে তত গুরুত্ব দেই না, ওয়ার্ড এবং এর অর্থকে গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে বেশি। এটা অপ্রয়োজনীয় বা অযৌক্তিক কথা মনে হলেও যিনি ক্রিটিসিজমের জন্য আসবেন তিনি এ বিষয়ে ঠিকই কথা তুলবেন। যে নিজেই ভালো করে গ্রামার জানে না সে আবার ইংলিশ শিখাইতে আসছে। তার কথা ধরেও যদি আমি বলি, আমি ঠিকই গ্রামার পারি না কিন্তু গুগল ঠিকই পারে, সো আমার যদি প্রয়োজন হইতো তাহলে কিন্তু সেম ওয়ার্ডটি আমি গুগলে সার্চ করলে হাজার হাজার অ্যাকুরেট গ্রামার ফলো করে এর হাজার হাজার উদাহরণ বের করা সম্ভব, বা আমার জন্য কষ্টকর ছিল না, আমি সেখান থেকেই কপি পেস্ট করতে পারতাম। সো গ্রামার না জানলেও এই বিষয়টা কিন্তু আমি জানি, কিন্তু সেটা আমি করিনি। তার কারণই হচ্ছে এটা যে আমরা গ্রামার ফলো করিনি এইখানে, বা খুবই অল্প পরিমাণে ফলো করেছি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি সহজ সহজ ওয়ার্ড ব্যবহার করে ওই সেন্টেন্সটি বা এক্সাম্পলটি কমপ্লিট করার চেষ্টা করি, যাতে করেও স্টুডেন্ট ভাই বোনদের খুব বেশি ভোকাবুলারি না জানা থাকলেও যাতে করে তারা উদাহরণটি বুঝতে পারে এবং বাক্যে ব্যবহার করতে পারে। বিশেষ করে দেখবেন আমরা রহিম করিমের বাইরে উদাহরণ দিতেই চাই না, যদি তখন না হয় তখন আমরা এর বাইরে যাই। আর এটার মূল কারণ হচ্ছে আমরা সেই প্রাইমারি লেভেল থেকে কিন্তু রহিম করিমের উদাহরণ শিখেই বড় হচ্ছি, সো এর চেয়ে সহজ করে উদাহরণ দেওয়া হয়তো বা আর পসিবল না। আমরা সাম আপের দ্বারা ভিডিওটা পরিপূর্ণ করে থাকি। এতক্ষণে এই পুরো ভিডিওতে আমরা যা যা শিখলাম তা আমরা একটি পেজের মাধ্যমে সাম আপ করে দেওয়ার ট্রাই করে থাকি। যেমন এই সামারির সবচেয়ে উপকারী দিক হচ্ছে আপনাদের যাদের ইমার্জেন্সি ওয়ার্ডের উচ্চারণ এবং অর্থসমূহ জানার দরকার তাদের জন্য এই সামারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ আমরা কিন্তু ওয়ার্ডের উচ্চারণটি ভিডিওর 1 থেকে 5 সেকেন্ডের মধ্যেই দিয়ে থাকি, সো আপনি 5 সেকেন্ডের মধ্যে ওয়ার্ডটির উচ্চারণ জানতে পারবেন এবং অর্থের জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে শেষে গিয়ে সামারিতে পৌঁছাবেন এবং সেখান থেকে এর ফর্ম এবং অর্থগুলো অনায়াসেই দেখে নিতে পারবেন। যার ফুল ভিডিও সম্পর্কে জানার প্রয়োজন নাই বা ইন ডিটেলস তার জানার ওই মুহূর্তে সময় নাই, তার জন্যে সামারিটা বেস্ট একটা ওয়ে। সো আপনি ইন টোটাল 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার উচ্চারণ এবং মিনিংগুলা জেনে নিতে পারবেন খুবই সহজে। মূলত এটাই ছিল আমাদের ভিডিও স্ট্রাকচার বা আমরা যেভাবে ভিডিওগুলো সাজাই। এবার আসা যাক সেই অপেক্ষা করা কথাগুলোতে, যেগুলো বলেছিলাম ভিডিও শেষে বলবো। এটি মূলত আমরা স্পোকেন ইংলিশ সম্পর্কে বলতে গেলে এই সবগুলো আলোচনা এর মধ্যে চলে আসবে। ইংরেজি হচ্ছে একটি ভাষা। একটি ভাষা বলতে মূলত এটি আন্তর্জাতিক ভাষা। আমাদের ইন্টারন্যাশনালি কমিউনিকেশনের জন্য ইংরেজি হচ্ছে প্রধান মাধ্যম। সো ইংরেজির গুরুত্ব আমাদের আর বলার বাইরে, আর বিশেষ করে ইংরেজির স্পোকেন পার্টটি। আমরা যখনই ইংরেজি কারোর থেকে শুনি, দেখি, পড়ি, খুব বেশি নড়বড়ে অবস্থা না হলেও যখনই বলতে যাই তখনই আমাদের কাঁপাকাঁপি শুরু হয়, নড়বড়ে অবস্থা তৈরি হয়। আর এর একমাত্র কারণ হচ্ছে ইংরেজি ভীতি। আর এটা আমাদের মাঝে একদিনে তৈরি হয়নি, সেই শুরু থেকে গ্রামারের ভয় দেখাইতে দেখাইতে আজকে আমাদের ইংলিশ স্পোকেনের এই অবস্থা। আজ এমন একটি বিষয় আমি আপনাদের বলবো যেটা ফলো করলে আপনি চাইলে আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজি বলতে না পারার প্রধান কারণ হচ্ছে গ্রামার।
ভোকাবুলারি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। ইভেন এমন পর্যায়ে ভোকাবুলারি জানি যাতে কিন্তু আমরা অনায়াসেই ছোট ছোট প্রয়োজনীয় বিষয়গুলো ইংলিশে আমরা ইচ্ছা করলেই বলতে পারি। এক্ষেত্রে আমি গ্রামারকে 90% দায়ী করে থাকি আমাদের ইংলিশ স্পোকেনে বাধা হওয়ার জন্যে। আমাদের সবারই একটি ভীতি সবসময় কাজ করে, আমার সেন্টেন্সটি গ্রামার অনুযায়ী ঠিক হচ্ছে কিনা, যার কিন্তু বিন্দুমাত্র প্রয়োজন নাই স্পোকেনে। আপনি যদি ক্যাজুয়াল স্পোকেন বা কনভারসেশন করে থাকেন, সেখানে গ্রামারের বিন্দুমাত্র প্রয়োজন নাই। সাপোজ আমি যদি আপনাকে বলি আপনি সকালে কি দিয়ে ভাত খেয়েছেন, বা আপনি সকালে কোথা থেকে কোথায় গিয়েছেন, এটা কিন্তু শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, যে কেউ বাংলা এটির উত্তর দিতে পারবে যে আমি সকালে মাছ দিয়ে ভাত খেয়েছি, বা সকালে আমি বাড়ি থেকে বাজারে গিয়েছি। এখন যদি আপনাদের বলি এটাতে আপনি কোন কাল ব্যবহার করেছেন, কোন পদ ব্যবহার করেছেন, কারক বিভক্তির কোন পর্যায়ে ব্যবহার করেছেন, সন্ধি বিচ্ছেদ করে দেখান, ইত্যাদি ইত্যাদি, এগুলোর কিন্তু কিছুই আপনি জানেন না এবং কিছুই আপনি বলতে পারবেন না। তার মানে কি আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পারেননি? আপনি কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন এবং সঠিকভাবেই দিয়েছেন। এর জন্য আপনার কারক, কাল, বিভক্তি, সন্ধি, আলটিমেটলি বাংলায় যে ব্যাকরণ বা গ্রামার আছে তার কিন্তু বিন্দুমাত্র আপনার প্রয়োজন পড়েনি। সেম ইংলিশের ক্ষেত্রেও তাই। আপনি যখন ক্যাজুয়াল কনভারসেশন করবেন, আপনি যখন নর্মালি কথাবার্তা বলবেন, আপনি ভোকাবুলারিগুলোতে ফোকাস করবেন। আপনার এখানে গ্রামারের প্রয়োজনই নাই। আলটিমেট বিষয় হচ্ছে আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেইটার নির্দিষ্ট কিছু ভোকাবুলারি আপনার জানা থাকলেই আপনি সেই বাক্যটির মাধ্যমে আপনার মনের ভাবটি বা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অপরপক্ষকে বোঝাতে পারবেন। আর এটা খুব কঠিন কোনো বিষয় নয়। আপনি ভোকাবুলারিগুলা একটার পর একটা সাজিয়ে মোটামুটি একটা সেন্টেন্স গঠন করে তার সাথে কথা বলুন। কোনো না কোনো একভাবে সে কিন্তু বুঝতে পারবে আপনি কি বলতে চাচ্ছেন। আর এটাই একটা ভাষার আলটিমেট পারপাস। আর সবচেয়ে বড় কথা, এই যেমন টেন্স, এটা কিন্তু ক্যাজুয়াল একটা বিষয়। মূলত ভার্বের সাথে ফিউচারে উইল যুক্ত হয়, প্রেজেন্টে আইএনজি যুক্ত হয়, পাস্টে ইডি যুক্ত হয়। এই এতটুকু গ্রামার সবাই আলটিমেটলি আমরা জানি। এটার জন্যে আলাদা করে কোথাও কোর্স করার প্রয়োজন নাই। সো আপনি ভার্বের এই ফর্মগুলো একটু চেঞ্জ করলে যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ইংলিশটি আরও একটু অ্যাডভান্স লেভেলে দিতে পারবেন। এভাবেই প্র্যাকটিস করতে করতে বা ট্রাই করতে করতে আপনার ইংলিশ স্পোকেন অনেক ইমপ্রুভ করবে এবং আপনার ইংরেজি ভীতিগুলা আস্তে আস্তে দূর হবে। এটা গেল ইংলিশ স্পোকেনের মূল মন্ত্র বা মেন পার্ট। আর সেকেন্ডলি বলতে গেলে লটস অফ প্র্যাকটিস। আপনি প্র্যাকটিসের মাধ্যমে স্পোকেন ইংলিশে ডাল ভাত বানায় ফেলতে পারেন। সাপোজ আপনি ভোকাবুলারি এনরিচ করার জন্য আজকে 2 থেকে 3টা নতুন ওয়ার্ড শিখছেন, সেগুলারে দৈনন্দিন জীবনে অর্থাৎ বাস্তব জীবনে আপনি ওই 3টি শব্দকে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওই 3টি ওয়ার্ড দ্বারা বিভিন্ন বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। সাপোজ রিড ওয়ার্ডটি, এটিকে আপনি ভাবলেন আজকে প্র্যাকটিস করবেন। সো আপনি ট্রাই করেন আই রিড নিউজ পেপার, আই রিড বুক ইত্যাদি ক্ষেত্রে আপনি দৈনন্দিন জীবনে এটাকে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন। এভাবে আপনার ভোকাবুলারিও এনরিচ হবে এবং স্পোকেনের জন্যও সহজ হয়ে দাঁড়াবে। সো আপনি যদি চাকরির ইন্টারভিউ বা বিদেশ যাওয়ার জন্য বা স্কলারশিপের জন্য ট্রাই না করেন, ক্যাজুয়াল ইংলিশ স্পোকেন শিখতে চান, তো আপনি গ্রামারকে চিরতরে বিদায় দিয়ে দেন। ওর কোনোই প্রয়োজন নাই। আপনি খালি 2টি জিনিসে ফোকাস করেন, ভোকাবুলারি আর ইউজ বা প্র্যাকটিস। আর ভোকাবুলারির ক্ষেত্রেও আমার স্টুডেন্ট ভাই বোনদের একটা বিষয় থাকে যে ইংরেজিতে এত এত ভোকাবুলারি আমি কিভাবে মুখস্থ করব বা এতগুলা আমি কিভাবে শিখব, এটা তো আদৌ সম্ভব না। তাদের জন্য বলি ইংলিশ লিটারেচারে আলটিমেটলি 3 থেকে 3.5 লাখ ভোকাবুলারি আছে।
কিন্তু সেগুলার 10%ও সঠিকভাবে ইউজ হয় না। সাপোজ আমাদের বাংলা সাহিত্যেও অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। সো একই রকম ইংলিশ লিটারেচারেও এত এত ভোকাবুলারির আমাদের জানার কোনো প্রয়োজন নাই। স্পোকেন ইংলিশের জন্য আলটিমেটলি 3 থেকে 5,000 ওয়ার্ড জানলেই স্পোকেন ইংলিশ সুন্দর ও সহজভাবেই বলা যায়। আর সেই সকল ভোকাবুলারিগুলো শিখতেই আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আরও একটি মজার বিষয় বলি, এই যে 10% ভোকাবুলারি, সাপোজ 3 থেকে 5,000 ওয়ার্ড যে স্পোকেনের জন্য জানার প্রয়োজন, এর মধ্যেও আমরা অলমোস্ট 20 থেকে 30% ভোকাবুলারি অলরেডি জানি। অনেক সময় আমরা ইংলিশ ভোকাবুলারি এমনভাবে জানি যে ওর যে বাংলা মিনিং কি সেটাই জানি না। সাপোজ চেয়ার, টেবিল, স্কেল, বিরাস ইত্যাদি এ সকল ভোকাবুলারিগুলা আমাদের সাথে এমনভাবে জড়িত যে এগুলার বাংলা অর্থ কি সেটাই আমরা জানি না। সো এইরকমভাবে আলটিমেটলি আমরা দেখতে গেলে আমাদের ভোকাবুলারির প্রায় 20 থেকে 30% ভোকাবুলারি আমরা অলরেডি জানি, যেটা কিন্তু আলাদা করে মুখস্থ করা বা বোঝার প্রয়োজন নাই। ভয়কে বাদ দিন, ইংলিশ প্র্যাকটিস করুন, ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বাড়ান। আপনিও ইচ্ছা করলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না। সর্বশেষে আমি বলবো, আমি মানুষ হিসেবে অনেক ক্ষুদ্র, পারফেক্ট তো নাই। সো আমিও ভুলের ঊর্ধ্বে না, চেষ্টা করি না করার। তবে অজ্ঞতাবশত যদি কোনো ভিডিওতে ভুল হয় তাহলে শুধরে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওগুলা শেয়ার করে স্টুডেন্ট বন্ধুরা অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দয়া করে। সুশিক্ষিত হন, সমাজে শৃঙ্খলা আর নৈতিকতা বজায় রাখতে পদক্ষেপ নিন। এগুলাতে স্টুডেন্ট ভাইদের অনেক অনেক দায়িত্ব রয়েছে। দেশকে, দেশের ভাষাকে ভালোবাসবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।